বৈচিত্র্য বৈচিত্র্যে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজ থেকে আপনাদের পড়ে শোনাব সৈয়দ মুজতবা আলীর একটি প্রেমের উপন্যাস শবনম। উপন্যাসটির আজ প্রথম পর্ব। বাদশাহ আমানুল্লাহর নিশ্চয়ই মাথা খারাপ, না হলে আফগানিস্তানের মতো বেদঘুটে গোঁড়া দেশে বল ড্যান্সের ব্যবস্থা করতে যাবেন কেন? স্বাধীনতা দিবসে পাগমান শহরে আফগানিস্তানের প্রথম বল ডান্স হবে। আমরা যারা বিদেশি তারা এ নিয়ে খুব উত্তেজিত হইনি। উত্তেজনাটা মোল্লাদের এবং তাদের চেলা, অর্থাৎ ভিস্তি, দর্জি, মুদি, চাকর বাকরদের ভিতর। আমার ভৃত্য আব্দুর রহমান সকালবেলা চা দেবার সময় বিড়বিড় করে বললে, জাতধম্ম আর কিছু রইল না। আব্দুর রহমানের কথায় আমি বড় একটা কান দিইনে। আমি শ্রীকৃষ্ণ নই, জাতধম্ম বাঁচাবার ভার আমার স্কন্ধে নয়। ধীরে ধীরে হুনোরা ডপকি ডপকি মেনিদের গলা জুড়িয়ে ধেই ধেই করে নৃত্য করবে। আমি শুধালুম, কোথায়? সিনেমায়? আর আব্দুর রহমানকে পায় কে? সে তখন সেই হবু ডান্সের যা একখানা সরেস রগরগে বয়ান ছাড়লে তার সামনে রোমান কুকর্ম কুকীর্তি শিশু। শেষটায় বললে, রাত 12টার সময় সমস্ত আলো নিভিয়ে দেওয়া হয়, আর তারপর কি হয় সেসব আমি জানি নে হুজুর। আমি বললুম, তোমার তাতে কি? ভেটকি লোচন? আব্দুর রহমান চুপ করে গেল। ভেটকি লোচন? ওরে আমার আহ্লাদের ফুটো ঘটি। এসব বললেই আব্দুর রহমান বুঝতে পারত বাবু বদমেজাজে আছেন। এগুলো আমি মাতৃভাষা বাংলাতেই বলতুম। আব্দুর রহমান ঝান্ডু লোক, বাংলা না বুঝেও বুঝত। ঝিরঝিরে ঠান্ডা হাওয়ায় সন্ধ্যার সময় বেরিয়েছি। পাগমানের ঝোপে ঝাপে হেতা হোতা বিজলি বাতি জ্বলছে। পরিষ্কার তকতকে ঝকঝকে পিচ ঢালা রাস্তা। আমি আপন মনে ভাবতে ভাবতে যাচ্ছি, এটা হলো ভাদ্র মাস। কাল জন্মাষ্টমী গেছে, আমার জন্মদিন। মার মুখে শোনা। এখন সিলেটে নিশ্চয়ই জোর বৃষ্টি হচ্ছে। মা দক্ষিণের ঘরের উত্তরের বারান্দায় মোড়ার ওপর বসে আছে। তার কুড়িয়ে পাওয়া মেয়ে চম্পা তার পায়ে হাত বুলিয়ে দিচ্ছে, আর হয়তোবা জিজ্ঞেস করছে, ছোট মিয়া ফিরবে কবে? বিদেশে বর্ষাকাল আমার কাল। কাবুল, কান্দাহার, জেরুজালেম, বার্লিন কোথাও মনসুন নেই। ভাদ্র মাসের পচা বৃষ্টিতে মা অস্থির। তার নাইবার শাড়ি শুকোচ্ছে না, ভিজে কাঠের ধোঁয়ায় তিনি পাগল। আর আমি দেখছি হুড়মুড় করে বৃষ্টি নেমে আসছে। খানিকক্ষণ পরে আবার রোদ। আঙিনার গোলাপ আছে, রান্নাঘরের কোণে শিউলি গাছ, পিছনের চাউর গাছের পাতায় পাতায় খুশির ঝিলিমিলি। এখানে সে শ্যামল সুন্দরের দর্শন নেই। সর্বনাশ! পথ হারিয়ে বসেছি। রাত 9টা, রাস্তায় জনপ্রাণী নেই। কাকে পথ শুধোই? ডান দিকের ঢাউস ইমারতে নাচের ব্যান্ড বাজছে। ও, এটা তাহলে আমার ভৃত্য আব্দুর রহমান খান বর্ণিত সেই ডান্স হল। এবারের খানসাম বেয়ারা তাহলে আমাকে হোটেলের পথটা বাতলে দিতে পারবে। পেছনে চাকর বাকরদের দরজার কাছে যাই। গেলুম। এমন সময় গট গট করে বেরিয়ে এলেন এক তরুণী। প্রথম দেখেছিলুম কপালটি যেন তৃতীয়ার ক্ষীণ চন্দ্র, শুধু চাঁদ হয় চাপা বর্ণের। এর কপালটি একদম পাগমান পাহাড়ের বরফের মতোই ধবধবে সাদা। সেটি আপনি দেখেননি? অতএব বলবো নির্জলা দুধের মতো। সেও তো আপনি দেখেননি। তাহলে বলি, বনমল্লিকার পাপড়ির মতো। ওর ভেজাল এখনো হয়নি। নাকটি যেন ছোট বাঁশি। ওইটুকুন বাঁশিতে কি করে দুটো ফুটো হয় জানি নে। নাকের ডগা আবার অল্প অল্প কাঁপছে। গাল দুটি কাবুলেরই পাকা আপেলের মতো লাল টুকটুকে। তবে তাতে এমন একটা শেড রয়েছে যার থেকে স্পষ্ট বোঝা যায় এটা রুজ দিয়ে তৈরি নয়। চোখ দুটি নীল না সবুজ বুঝতে পারলুম না। পরনে উত্তম কাঠের গাউন, জুতো উঁচু হিলের। রাজেশ্বরী কণ্ঠে হুকুম ঝরলে, সর্দার আওরঙ্গজেব খানের মোটর এদিকে ডাকো তো। আমি থতমত খেয়ে কিছু একটা বলতে গিয়ে থেমে গেলুম। মেয়েটি ততক্ষণে আমার দিকে ভালো করে তাকিয়ে বুঝতে পেরেছে আমি হোটেলের চাকর নই। তারপর বুঝেছে আমি বিদেশি।
প্রথমটায় ফরাসিতে বললে, জাভু দামাদ পার্দো মসিয়ে, মাফ করবেন। তারপর বললে ফার্সিতে। আমি আমার ভাঙা ভাঙা ফার্সিতেই বললুম, আমি দেখছি। সে বললে, চলুন। বেশ সপ্রতিভ মেয়ে, বয়সই 18-19। পার্কিংয়ের জায়গায় পৌঁছানোর পূর্বে বললে, না, আমাদের গাড়ি নেই। আমি বললুম, দেখি অন্য কোনো গাড়ির ব্যবস্থা করতে পারি কি না। নাসিকাটি ইঞ্চিখানেক উপরের দিকে তুলে মুখ বেঁকিয়ে অত্যন্ত গাইয়া ফার্সিতে বললে, সব ব্যাটা আনাচে কানাচে দাঁড়িয়ে বেলেল্লাপনা দেখছে, ড্রাইভার পাবেন কোথায়? আমার মুখ থেকে অজান্তে বেরিয়ে গেল, কিসের বেলেল্লাপনা? মেয়েটি ঘুরে আমার দিকে মুখোমুখি হয়ে এক লহমায় আমার মাথা থেকে পা পর্যন্ত মেপে নিলে। তারপর বলল, আপনার কোনো তাড়া না থাকলে চলুন, আমাকে বাড়ি পৌঁছে দেবেন। আমি নিশ্চয়ই নিশ্চয়ই বলে সঙ্গে সঙ্গে পা বাড়ালাম। মেয়েটি সত্যি ভারী চটপটে। চট করে শুধালে, আপনি এদেশে কতদিন আছেন? পারতো, আমার ফ্রেঞ্চ প্রফেসর বলেছেন অজানা লোককে প্রশ্ন শুধাতে নেই। আমি বললুম, আমারও তাই, কিন্তু আমি মানি নে। বো করে আবার ঘুরে দাঁড়িয়ে মুখোমুখি হয়ে বললে, এক্সাক্ট মা, একদম খাঁটি কথা। আপনার সঙ্গে চলছি, কিংবা মনে করুন আমার আব্বাজান আপনার সঙ্গে আমার আলাপ করিয়ে দিলেন, আর আপনি আমায় কোনো প্রশ্ন শুধালেন না যেন আমি সাপ ব্যাং কিছুই নই। আমিও শুধালুম না যেন আপনার বাড়ি নেই, দেশ নেই। আমাদের দেশে তো জিজ্ঞাসাবাদ না করাটাই সখত বেয়াদবি। আমি বললুম, আমার দেশেও তাই। ঝপ করে জিজ্ঞেস করে বসলে, কোন দেশ? আমি বললুম, আমাকে দেখেই তো চেনা যায় আমি হিন্দুস্তানি। বললে, বারে, হিন্দুস্তানিরা তো ফ্রেঞ্চ বলতে পারে না। আমি বললুম, কাবুলিরা বুঝি ফ্রেঞ্চ বলে? মেয়েটা খিলখিল করে হাসতে গিয়ে হঠাৎ যেন পা মুচকে বসল। বললে, আমি আর হাঁটতে পারছি নে, উঁচু হিল জুতো পরা আমার অভ্যেস নেই। চলুন ওই পাশের টেনিস কোর্টে যাই, সেখানে বেঞ্চি আছে। জমজমাট অন্ধকার, ওই দূরে, সেই দূরে বিজলি বাতি। সামান্য এক ফালি পথ দিয়ে টেনিস কোর্টের দিকে এগোতে হলো। একটু অসাবধান হওয়ায় তার বাহুতে আমার বাহু ঠেকে যাওয়াতে আমি বললুম, পারদো, মাফ করুন। মেয়েটির হাসির অন্ত নেই। বললে, আপনার ফ্রেঞ্চ অদ্ভুত, আপনার ফার্সিও অদ্ভুত। আমার বয়স কম লাগলো। বললুম, মাদমোয়াজেল, আমার নাম শবনম। তদ্দণ্ডেই আমার দুঃখ কেটে গেল। এরকম মিষ্টি নামওয়ালি মেয়ে যা খুশি বলার হক ধরে। বেঞ্চিতে বসে হেলান দিয়ে পা দুখানা একেবারে হিন্দুকুশ পাহাড় ছাড়িয়ে কাতাখান বদাখশান অবধি লম্বা করে দিয়ে বাঁ পা দিয়ে হুটুস করে ডান জুতো একসাথে তাসকব্দ অবধি লম্বা ছুঁড়ে মেরে বললে, বাঁচলুম। আমি বললুম, আমার উচ্চারণ খারাপ সে আমি জানি, কিন্তু ওটা বলে মানুষকে দুঃখ দেন কেন? চরাক্সে একদম খাড়া হয়ে বসে মন নিয়ে মুখোমুখি হয়ে বললে, আশ্চর্য, কে বললে আপনার উচ্চারণ খারাপ? আমি বলেছি অদ্ভুত। অদ্ভুত মানে খারাপ? আপনার ফার্সি উচ্চারণে কেমন যেন পুরনো আতরের গন্ধ। দাঁড়ান, বলছি। হ্যাঁ, মনে পড়েছে। ঠাকুরমা সিন্দুক খুললে যেরকম পুরনো দিনে জমানো মিষ্টি গন্ধ বেরোয়, অন্য হিন্দুস্তানিরা কিরকম যেন ভোঁতা ভোঁতা ফার্সি বলে। আমি বললুম, ওরা তো সব পাঞ্জাবি, আমি বাংলাদেশের লোক। এবারে মেয়েটি প্রথমটা একেবারে বাক্যহারা। তারপর বললে, বাঙ্গালা মল্লু? সেখানে তো শুনেছি পৃথিবীর শেষ। তারপর নাকি এক বিরাট অতল গর্ত, যত দূর দেখা যায় কিছু নেই, কিছু নেই। সেখানে তাই রেলিং লাগানো আছে, পাছে কেউ পড়ে যায়। বাঙালিরাও তাই নাকি বাড়ি থেকে বেরোয় না। আমি জানতুম ভারতবর্ষে যেসব কাবুলি যায় তারা বাংলাদেশের পরে বড় কোথাও একটা যায়নি। এসব গল্প নিশ্চয়ই তারা ছড়িয়েছে। আমি হেসে বললাম, কি বললে? বাঙালিরা তাই বাড়ি থেকে বেরোয় না, যেমন আমি, না? এই প্রথম মেয়েটি একটু কাতর হলো। বললে, দেখুন মুসিও। আমি বললুম, আমার নাম মজনুন। মজনুন? আমি বললাম, হ্যাঁ। মজনুন মানে তো পাগল। জিন যখন কারো কাঁধে চাপে তখন জিন শব্দের পাস্ট পার্টিসিপল মজনুন দিয়েই তো পাগল বোঝানো হয়। এ নাম আপনাকে দিলে কে? আমি বললুম, আমার বাবার মুর্শিদ
দেখুন শবনম বানু, সকলেরই কি আর আপনার মতো মিষ্টি নাম হয়? শবনম মানে তো শিশির বিন্দু, হিমকণা। খুব ভোরে জন্ম হয়েছিল আমার। আমি গুনগুন করে বললুম, আমি তব সাথী হে শেফালি, শরৎ নিশির স্বপ্ন, শিশির সিঞ্চিত প্রভাদের বিচ্ছেদ বেদনা। বুঝিয়ে বলুন। আমি বললুম, আমাদের দেশে একরকম ফুল হয়, তার নাম শিউলি। কবি বলেছেন, শরৎ নিশি সমস্ত রাত স্বপ্ন দেখেছে শিউলি ফোটাবার, আর ভোর হতেই গাছকে বিচ্ছেদ বেদনা দিয়ে ঝরে পড়ল সেই শিউলি। শবনমের কবিত্ব রস আছে। বললে, চমৎকার, একটি ফুল সমস্ত রাতের স্বপ্ন। আচ্ছা, আমার নাম যদি শবনম শিউলি হয় তো কিরকম শোনায়? আমি বললুম, সে আপনি ধারণাই করতে পারবেন না। বাঙালির কানে কতখানি মিষ্টি শোনায়। হেসে বললে, ফুল সম্বন্ধে কবি কিসাই কি বলেছেন জানেন? আমি হাফিজ, সাদি আর অল্প রুমি পড়েছি মাত্র। তবে শুনুন, গুল নিমতিস্ত হৃদয় ফিরিস্তাদে আজ বেহেশত, মরদুম করিমতর শওত আন্দর নঈমি গুল, আয় গুল ফরুশ গুলচি ফরাসি বরায়ে শিম, ওমা আজ গুল অতি যতর চি শীতানি বিশিমি গুল। অমরাবতীর সঙ্গত এই ফুল এলো ধরাতলে, ফুলের পুণ্যে পাপি তাপি লাগি স্বর্গের দ্বার খোলে। ওগো ফুলওয়ালি, কেন ফুল বেচো তুচ্ছ রূপার দরে? প্রিয়তমা, তুমি কি নেবে বলো, রূপো দিয়ে তার তরে? আমি বললুম, অদ্ভুত সুন্দর কবিতা, এটি আমার বাংলাতে অনুবাদ করতে হবে। আপনি বুঝি ছন্দ গাঁথতে জানেন? আমি বললুম, সর্বনাশ, আমি মাস্টারি করি। সে আমি জানি, এদেশে দুরকমের ভারতীয় আসে, হয় ব্যবসা বাণিজ্য করতে, না হয় পড়াতে। তবে আপনাকে এর পূর্বে আমি কখনো দেখিনি। আচ্ছা বলুন তো, আমানুল্লাহ বাদশার সব রকম সংস্কার কর্ম আপনার কিরকম লাগে? আমার লাগা না লাগাতে কি, আমি তো বিদেশি। বিদেশি হলেও প্রতিবেশী তো। আমি ফ্রান্স থেকে ফেরার সময়। আমি অবাক হয়ে শুধালুম, ফ্রান্স থেকে? ইংরেজের কল্যাণে বাবাকে নির্বাসনে যেতে হয়, আমার জন্য প্যারিসে। সেখানে 10 বছর আর এখানে 9 বছর কাটিয়েছি। যাকগে সে কথা। দেশে ফেরার সময় বোম্বাই পেশোয়ার হয়ে আসি। দাঁড়ান, ভেবে বলছি। ঠিক এই আগস্টেই আমরা এসেছিলুম। সে কি বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি। বোম্বাই থেকে লাহোর পর্যন্ত ঝপ ঝপ ঝুপঝাপ। গাড়ি শব্দের সঙ্গে মিলে গিয়ে চমৎকার শোনায়। তা সে যাকগে, কিন্তু ওই বোম্বাই থেকে এই পেশোয়ারের সঙ্গে তো ফ্রান্সের কোনো মিল নেই। মিল আফগানিস্তানের সঙ্গে। দুটোই সুন্দর দেশ। আর ভারতবর্ষ সম্বন্ধে ইরানি কবি কি বলেছেন জানেন? হাফিজ যেন কি বলেছেন? না, আলিকুলি সলিম বলেছেন, নিস্তদার ইরান জমিন সমান ইত হাসিল কামাল, তা নিয়ামত হিন্দুস্তান হিনা রঙ্গিন নসুদ। পরিপূর্ণতা পাবে তুমি কোথা ইরান দেশের ভুয়ে, মেহেদির পাতা করা লাল হয় ভারতের মাটি খুঁয়ে। আমি শুধুলুম, এদেশের হেনাতে কি কড়া রং হয় না? বাজে, ফিকে, হলদে। আমি বললাম, আপনি কথায় কথায় এত কবিতা বলতে পারেন কি করে? হেসে বললে, বাবা আওড়ান, আর 9-10 বছরেও আমার আত্মসম্মান জ্ঞানটি ছিল অত্যুগ্রে। প্যারিসে ক্লাসে ফরাসি কবিতা কেউ আওড়ালে আমি সঙ্গে সঙ্গে ফার্সি শুনিয়ে দিতুম। তারপর বললে, বড় রাস্তায় তো জনমানব নেই, শুধু মনে হচ্ছে একখানা মোটর বারবার আসা যাওয়া করছে, নয় কি? আপনি লক্ষ্য করেছেন? আমি বললাম, বোধহয় তাই। বললে, তবে আমাকে বলেননি কেন? আমি একমাথা লজ্জা পেয়ে বললুম, আমার ভালো লাগছিল বলে। মেয়েটি চুপ করে রইল। আমি শুধালাম, ওটা কি আপনাদের গাড়ি? আপনাকে খুঁজছে? তবে চলুন। না। আচ্ছা, কিন্তু আপনার বাড়ির লোক আপনার জন্য দুশ্চিন্তা করবেন না? তবে চলুন। উঠে দাঁড়ালো। আমি বললুম, শবনম বানু, আমাকে ভুল বুঝবেন না। তবা, আপনাকে ভুল বুঝব কেন? রাস্তায় যেতে যেতে বেশ কিছু পরে সেই কথার খেই ধরে বলল,
বিদেশির সঙ্গে আলাপ করতে ওই তো আনন্দ। তার সম্বন্ধে কিছু জানি নে, সেও কিছু জানে না। সেই যে কবিতা আছে, মা আজ আগাজ ওয়া আনজামে জাহান কিরিম, আউল ও আখিরুই ইন্তহনে কিতাব ইফতালে অসত। গোড়া আর শেষ এই সৃষ্টির জানা আছে, বলো কার? প্রাচীনে পুঁথি গোড়া আর শেষে পাতাকটি ঝরা তার। এমন সময় সেই জলজলে আলো পোড়া মুখো মোটর এসে সামনে দাঁড়ালো। শবনম বানু বললে, চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিই। এতক্ষণ দুজনাতে বেশ কথাবার্তা হচ্ছিল। এখন এই ড্রাইভারের সামনে কেমন যেন অস্বস্তি বোধ করতে লাগলুম। প্যারিস থেকে এসে থাক আর খাস কাবুলিই হোক, এরা যে কট্টর গোড়া সে কি কারো অজানা? বললুম, থাক, আমার হোটেল কাছেই। শবনম বানু বুদ্ধিমতী বললে, বেশ, তবে দেখুন আগা, আপনি কোনো কারণে কণামাত্র সংকোচ করবেন না। আমি কাউকে পরোয়া করি না। পরোয়া শব্দটি আসলে ফার্সি। শবনম ওই শব্দটি ব্যবহার করেছিল। আদাবার্জ, খুদা হাফিজ। হোটেলে ঢোকবার সময় পেছনে শব্দ হওয়াতে তাকিয়ে দেখি আব্দুর রহমান। নিজের থেকেই বলল, একটু বেড়াতে গিয়েছিলুম। আমি তার দিকে সন্দেহের চোখে তাকিয়ে মনে মনে ভাবলুম, ইনি একটি হস্তিমূর্খ না মর্কট চূড়ামণি। সমস্ত রাত ঘুম এলো না। জানালা দিয়ে তাকিয়ে দেখি আদমসুরত কালপুরুষ অতি প্রসন্ন বদনে যেন আমার দিকে তাকিয়ে আছেন। আকাশের পরিপূর্ণ শান্তি যেন তার অঙ্গের প্রতিটি তারায় সঞ্চিত করে আমার দিকে বিচ্ছুরিত করে পাঠাচ্ছেন। একটি ফার্সি কবিতা মনে পড়ল। ইরানের এক সভাকবি নাকি চারালদের সঙ্গে বসে ভাড়ে করে মদ্যপান করছিলেন। রাজার তাই নিয়ে অনুযোগ করাতে তিনি বলেছিলেন, হাজার যোজন নিচেতে নামিয়া আকাশের ওই তারা গোপদে হল প্রতিবিম্বিত, তাই হল মানহারা। শেষ রাত্রে কালো মেঘ এসে আকাশের তারা একটি একটি করে নিবিয়ে দিতে লাগল। আমার মন অজানা অস্বস্তিতে ভরে উঠতে লাগল। বিবেকানন্দ ইংরেজি কবিতায় লিখেছিলেন, দি স্টার আর ব্লটেড আউট। সত্যেন দত্ত অনুবাদ করেছেন, নিঃশেষে নিবেছে তারা দল। কেমন যেন কি হবে একটা ভাব মনকে আচ্ছন্ন করে দিল। শেষ রাত্রে নামল খাঁটি সিলেটি বৃষ্টি। প্রসন্নাস্ত প্রসন্নাস্ত আমার অদ্য সন্ধ্যার সবিতার। খোদাতালা বেহদ মেহেরবান, আমার শেষ মনস্কামনা পূর্ণ করে দিলেন। কি মূর্খ আমি! আমার প্রত্যাশা যে করুণাময়ের অফুরন্ত দান ছাড়িয়ে যেতে পারে, এ দম্ভ আমি করেছিলুম কোন গবেটামিতে। ঘুম ভাঙা ঘুম লাগা কল্পনা স্বপ্নে জড়ানো রাতের শেষ হল সূর্যোদয়ের অনেক পর। কাল রাত্রে তো পারিনি। আজ সকালেও বুঝতে পারলুম না কাল রাত্রে কি হয়ে গেল। এ কি আরম্ভ, না এই শেষ? এ কি অন্ধকার রাত্রে চন্দ্রোদয়ের মতো আমার ভুবন প্রসারিত করে দেবে? নাই হঠাৎ চমক মারা বিদ্যুতের লেখা শুধু ক্ষণেকের তরে সুদূর আকাশপটে আমার ভাগ্যের ব্যঙ্গচিত্র এঁকে লোপ পাবে? আচ্ছন্নের মতো জানালার ধারের টেবিলের কাছে এসে দাঁড়াতেই চোখে পড়ল চেয়ারে ঝোলানো আমার কোটের ধের ওপর এক গাছি লম্বা চুল। কি করে এসে পৌঁছল কে জানে? এই জগতে অলৌকিক ঘটনা কি করে ঘটে? কিংবা এই ঘটনা কি অতিশয় দৈনন্দিন নিত্য প্রাচীন? যে বিধাতা প্রতিটি ক্ষুদ্র কীটেরও আহার জুগিয়ে দেন, তিনিই তো তৃষিত হিয়ার অপ্রত্যাশিত মরুদ্যান রচে দেন। কিন্তু তার কাছে তখন সেটা অলৌকিক। কুবেরের লক্ষ্য মুদ্রা লাভ অলৌকিক নয়, কিন্তু নিরন্নের অপ্রত্যাশিত মুষ্টিভিক্ষা অলৌকিক। কিংবা বলবো, সরলা গোপিনীদের কৃষ্ণলাভ অলৌকিক। ইন্দ্রসভায় কৃষ্ণের প্রবেশ দৈনন্দিন ঘটনা। অথবা কি এই হঠাৎ লটারি লাভ আমার হৃৎপিণ্ড বন্ধ করে দেবে? অন্ধকার রাতের দুশ্চিন্তা তার কালো চুলকে ভোরের সঙ্গে সঙ্গে সাদা করে দেবে? কি করি, কি করি? জানালা দিয়ে তাকিয়ে দেখি অল্প অল্প বৃষ্টি। এই বৃষ্টিকেই কাল রাতে কত সোহাগের সঙ্গে বুকে জড়িয়ে ধরতে চেয়েছিলাম। এখন কোনো কিছুর সন্ধানে বাইরে যেতে পারবো না বলে সেই সোহাগের ধন বিরক্তির কারণ হয়ে দাঁড়ালো। কিন্তু কোথায় সন্ধান? সর্দার আওরঙ্গজেবের বাড়ি খুঁজে আমি পাবো নিশ্চয়ই। সেই সুদূর বাংলাদেশ থেকে যখন কাবুল পৌঁছতে পেরেছি,
তবে এ আর কতটুকু? কিন্তু পেয়ে লাভ? সেখানে তো আর গটগট করে ঢুকে গিয়ে বলতে পারবো না, শবনম বানুর সঙ্গে দেখা করতে এসেছি। এদেশের ছেলেই এটা করতে পারে না। আমি তো বিদেশী। আমি তো এমন কিছু স্বর্ণভাণ্ড নই যে ভেঙে টুকরো টুকরো হয়ে মাটি চাপা পড়ে গেলেও লোকে জানতে পারবে, খুঁড়ে বের করবে। বরঞ্চ শবনমই স্বর্ণপাত্র। আমি ভিখারি, তার দিকে নিষ্কাম হৃদয়ে তাকালেও সর্দার আমার গর্দান নেবেন। তা তিনি নিন। রাজারও একটা গর্দান, আমারও একটা। অথচ আশ্চর্য, রাজার গর্দান গেলে বিশ্বজোড়া হইচই পড়ে যায়, আমার বেলা হবে না। কিন্তু ওই কিশোরীকে জড়ানো, এ তো বুদ্ধির কথা, যুক্তির কথা, সামান্য কাণ্ডজ্ঞানের কথা। কিন্তু হায়, হৃদয়েরও তো আপন নিজস্ব যুক্তিরাজ্য আছে। সে তো বুদ্ধির কাছে ভিখিরির মতো তার যুক্তি ভিক্ষা চায় না। আকাশের জল আর চোখের জল তো একই যুক্তি কারণে ঝরে না। আব্দুর রহমান এসে খবর দিলে আজ দুপুরে হোটেলে মাছ। অন্যদিন হলে আনন্দে আমি তাকে বকশিস দিতুম। এদেশে এই প্রথম মাছের নাম শুনতে পেলুম। আজ শুধু অলস নয়নে তাকিয়ে রইলুম। খেতে গিয়েছিলুম, এদিক ওদিক তাকাইনি, কারণ কাবুল পাগমানে এখনো মেয়েরা রেস্তোরাঁতে খেতে বেরোয় না। অনেক সর্দারই খেতে এসেছিলেন, হয়তো সর্দার আওরঙ্গজেবও ছিলেন। হঠাৎ মৃদু গুঞ্জরণ আরম্ভ হলো। তারপর সবাই ধর্মর করে ছুরি কাটা ফেলে উঠে দাঁড়ালো। ব্যাপার কি? বাদশাহ, বাদশাহ আসছেন! আমার বুকের রক্ত হিম। এই সর্বনেশে দেশে কি স্বয়ং বাদশাহ বেরোন মজনুন, অর্থাৎ পাগলদের কিংবা আসামির সন্ধানে? না, এটা সরকারি হোটেল। লাভ হচ্ছে না শুনে তিনি স্বয়ং এসেছেন বড় ভাই মঈনুস সুলতানের সঙ্গে পেট্রোনাইজ করতে। রাজেন্দ্র সঙ্গমের দিনও তাহলে তীর্থ দর্শনে আসতে পারে। রাজার সঙ্গে গেলে দিনের রাহা খরচাটা বাদ পড়ে বটে, কিন্তু সেও তো পুরুত পাণ্ডাকে 2 পয়সা বিলোয়। পরে দেখা গেল তার হিসেবটা ভুল নয়। অনেক রকম খাবারই সেদিন ছিল, এমনকি সদ্য ভারতবর্ষ থেকে আগত এক পেশাওয়ারি সদাগর পাতি নেবু পর্যন্ত বিলোলেন। অন্যান্য ঠান্ডা দেশের মতো কাবুলেও কোনো টক জিনিস জন্মায় না। আমারটা আমি গোপনে পকেটে পুরেছিলুম, পরে খুঁচিয়ে খুঁচিয়ে তার গন্ধ শুকব বলে। দেশের গন্ধ কতদিন হলো পাইনি। যে মাছটি খেলুম সেটি ভালো হলেও তাতে দেশের গন্ধ ছিল না। রাজা উঠে দাঁড়ালেন, কিন্তু কাবুলিদের অবশ্য কর্তব্য ঢেকুরটি তুললেন না। আমরাও উঠলুম। আমার খাওয়া অনেকক্ষণ হলো শেষ হয়ে গিয়েছিল, কিন্তু রাজা না ওঠা পর্যন্ত প্রজাকে খাবার নিয়ে নাড়াচাড়া করে ভান করতে হয়, যেন তার খাওয়া তখনও শেষ হয়নি। রাজা তো প্রজার তুলনায় গোগ্রাসে গিলতে পারেন না। গিললে প্রজাকে আরও বেশি গেলবার ভান করতে হয়। ইরান তুরানের অতিথি নিমন্ত্রিত বাড়ি এলে গৃহস্থকে ওই ভান করতে হয়। এসব আমার চিন্তাধারা নয়। আমার সঙ্গে বসেছিলেন 3 জন ভারতীয় ব্যবসায়ী। এরাই গুনগুন করে এসব কথা উর্দুতে বলে যাচ্ছিলেন। বেরিয়ে এসে দেখি বৃষ্টি থেমেছে, রোদ উঠেছে। গাছের ভেজা পাতা রোদের আলোতে ঝলমল করছে। এখন বেরোনো যায়, কিন্তু যাব কোথায়? সে চিন্তা তো আগেই করা হয়ে গিয়েছে। হলে কি হয়? পাগলামির প্রথম চিহ্ন। পাগল একই কথা বারবার বলে, একই গ্রাস বারবার চিবিয়ে চলে, গিলতে পারে না। আর বেরোতে গেলেই এই 3 ব্যবসায়ী দুশ্মন সঙ্গ নেবে। এরা এসেছে মাত্র কয়েকদিনের জন্য। কাবুলের ডাস্টবিনে ছবি তোলে হ্যাটপিনের পাইকারি 10 সুধোয়। আর আমার ঘরে তো রয়েছে আমার সেই অমূল্য নিধি, আজ সকালের সওগাত। এদেশে সবুজ চা অভ্যাস হয়ে গিয়েছে। 3টের সময় পা টিপে টিপে নিচে নামলুম। সেখানে চা খেয়েই বেরিয়ে যাব। এ সময় আর সবাই আপন আপন ঘরে চা খায়। টি রুমে ঢুকিয়ে এক কোণে একসঙ্গে অনেক কিছু দেখতে এবং শুনতে পেলুম। দেখি 8 ডজনের বেশি কাবুলি তরুণী মাথার উপরকার হ্যাট থেকে ঝোলানো নেট বা বোরকার উত্তর প্রান্ত, যাই বলা যাক না কেন, নামিয়ে গোল টেবিল ঘিরে বসে কিচিরমিচির লাগিয়েছে। সঙ্গে সঙ্গে বুঝে গেলুম এ সময় হোটেলের নিচের তলাটা নির্জন থাকে বলে এই সুবাদে বেচারীরা ফুর্তি করতে, নূতন কিছু একটা করতে এসেছে। এবং এদের বুদ্ধিদায়িনীটা কে সেটা বুঝতেও বিলম্ব হলো না। শবনম বানু স্বয়ং দাঁড়িয়ে ওয়েটারকে তম্বিতম্বা করছেন ঝড়ের বেগে।
পেস্ট্রি নেই কেন? কেক আছে? সে তো বলেছ, অর্ডারও তো দিয়েছি। ডিমের স্যান্ডউইচ কেন? স্বামী কাবাব দিয়ে স্যান্ডউইচ বানাতে পারো না? মাথায় খেলেনি? যত্ত সব। আমার দিকে পাশ ফিরে কথা বলছিলেন। হঠাৎ কেন জানি নে আমার দিকে তাকাতেই তার মুখের কথা আমাকে দেখার সঙ্গে কলিশন লেগে থেমে গেল। আমিও সঙ্গে সঙ্গে ঠো করে চক্কর খেয়ে বারান্দায় রওনা দিলাম গেটের দিকে। সেখানে পৌঁছতে না পৌঁছতেই পেছন থেকে কি একটা শব্দ শুনে ফিরে দেখি সেই ওয়েটার। আপনাকে একটি বানু ডাকছেন। এসে দেখি তিনি বারান্দায় দাঁড়িয়ে হাসি মুখে বললে, পালাচ্ছিলেন কেন, দাঁড়ান। হ্যান্ডব্যাগ খুঁজতে খুঁজতে বললে, আজ সকালে বাবাকে জিজ্ঞেস করলুম বাংলাদেশ কোথায়। তিনি বললেন ও দেশের এক রাজা নাকি আমাদের মহাকবি হাফিজকে তার দেশে নিমন্ত্রণ করেন। তিনি যেতে না পেরে একটি কবিতা লিখে পাঠান, সেটি আমি টুকে নিয়েছি, এই নিন। আমি তখন কিছুটা বাকশক্তি ফিরে পেয়েছি। ধন্যবাদ জানিয়ে পকেটে রাখতে গিয়ে সেই নেকুটায় হাত ঠেকল। হঠাৎ আমার কি হলো, কোনো চিন্তা না করে এই সামান্য পরিচিতা বিদেশিনীর হাতে কি করে সেটা তুলে ধরলুম। এটা কি? ও, নেবু, লিমুন, লিমুনি হিন্দুস্তান। নাকের কাছে তুলে ধরে শুকে বললে, পেলেন কোথায়? কি সুন্দর গন্ধ, কিন্তু ভিতরটা টক না? বলে আবার হাসলে। ওয়েটার চলে গেছে। চতুর্দিক নির্জন। দূরে দূরে মালিরা কাজ করছে মাত্র। তবু আমার মুখে কথা নেই। মেয়েটি একবার আমার মুখের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালে। আমি তাকিয়ে মাথা নিচু করলুম। আস্তে আস্তে ভেতরে চলে গেল। কি আহাম্মক, কি মূর্খ আমি! প্রথমবারে না হয় বেয়াদবি হতো, কিন্তু এবারে এরকম অবস্থায়ও আমি শুধাতে পারলাম না আবার দেখা হবে কি না। এবারে তো সেই ডেকেছিল, কবিতা দিলে। সেই কবিতাটি পড়ার ভান করে ওই প্রশ্নটা ভালো করে বলার ধরনটা ভেবে নিলেই তো হতো। না না, ভালোই করেছি। যদি সে চুপ করে যেত তাহলেই তো সর্বনাশ। না বললে তো আমি খতম হয়ে যেতুম। কিন্তু কি মূর্খ আমি! এই যে 18 ঘন্টা একই চিন্তায় বারবার ফিরে এসেছি, তার ভিতর একবারও ভেবে নিতে পারলুম না হঠাৎ যদি দৈবযোগে আবার দেখা হয়ে যায় তাহলে কি করতে হয়, কি বলতে হয়, সেই সবচেয়ে বড় প্রশ্ন। আবার দেখা হবে কি, সেইটি কি করে ভদ্রভাবে শুধাতে হয়। ওরে মূর্খ, দিলি একটা নেবু, তাও শুনতে হলো ভেতরটা টক। না, সে মিন করেনি। আলবাত করেছে। না, আমি জানি কাবুলের শেষ বল ডান্স কাল রাত্রেই হয়ে গিয়েছে। তবু সন্ধ্যার পর সেই অন্ধকার ভুতুরে বাড়ির চতুর্দিকে ঘোরপাক খেলুম। জানি আজ আর টেনিস কোর্টে কেউ আসবে না, তবু সেখানে গেলুম। শুধু সেই বেঞ্চিটিতে বসতে পারলুম না। বসলুম একটা দূরের বেঞ্চিতে ওই দিকে তাকিয়ে। হায়রে নির্বোধ মন, তোমার কতই না দুরাশা। যদি যদি কেউ মনের ভুলে সেখানে এসে বসে। টেনিস খেলার ছলে পৃথিবীর সব টেনিস কোর্টেই বহু নরনারী আসে প্রিয়জনের সন্ধানে, তার সঙ্গ সুখ মোহে। এই কোর্টেও আসে দেশি বিদেশি অনেকজন। আমিও আসতে পারি, কিন্তু আমার এসে লাভ? কাবুলি মেয়েরা তো এখনো বাইরে এসে কোনো খেলা আরম্ভ করেনি। আমার বন্ধু আসে যখন সব খেলা সাঙ্গ হয়ে যায়। এ খেলাতে তার শখ নেই। দিনের আলোতে খেলা তো সহজ, সবাই সবাইকে দেখতে পায়। তাতে আর রহস্য কোথায়? অন্ধকারের অজানাতে ঠিক জনকে চিনে নিতে পারাই তো সবচেয়ে বড় খেলা। শিশু যেমন গভীরতম অন্ধকারে মাতৃস্তন খুঁজে পায়, তাই বুঝি মৃত্যুর ওপারে আমাদের জন্য সবচেয়ে বড় খেলা লীলাময় রেখেছেন। মিথ্যা, মিথ্যা, সব মিথ্যা। কেউ এলো না। অত্যন্ত স্লথ গতিতে সে রাত্রি বাড়ি ফিরেছিলুম। তীর্থযাত্রী যেরকম নিষ্ফল তীর্থ সেরে বাড়ি ফেরে। ডিনার শেষ হয়ে গিয়েছিল। আব্দুর রহমান কিছু স্যান্ডউইচ সাজিয়ে রাখছিল। তাড়াতাড়ি বললে, এখনো কিচেন বোধহয় বন্ধ হয়নি, আমি গরম স্যুপ নিয়ে আসি। আমি বললুম, না। পরদিন বেলা 10টা নাগাদ আব্দুর রহমান আমার কোট পাতলুন বুরুশ করতে করতে কথায় কথায় বললে, সর্দার, আওরঙ্গজেব খান কাল সন্ধ্যায় বিবি বাচ্চা বাচ্চি সমেত কাবুল চলে গেছেন। তার পিসি গত হয়েছেন।
অন্য সময় হলে হয়তো শুনতুমও না, কিন্তু হয়তো অলস কণ্ঠে নীরস প্রশ্ন শুধাতুম, সর্দারটি কে? এখন আমি আব্দুর রহমান কি জানে, কি করে জানে, কতখানি জানে, এসবের বাইরে। একদিন হয়তো আরো অনেকে জানবে, তাতেই বাকি। সেই যে ইরানি কবি বলেছেন, কত না হস্ত চুমিলাম আমি অক্ষমালার মতো, কেউ খুলিল না কিসমতে ছিল আমার গ্রন্থি যত। দন্ত ইহার কসরা বসানে সবহং বুসিদম কি সুদ, হিচ কসন কশোত আখির অদয়ে কারে মারা। অক্ষমালার মতো পুঁতো পবিত্র হয়ে সাধু সজ্জনের মন্ত্রোচ্চারণের পুণ্যকর্মে লেগেও যদি তার গেরো থেকেই যায়, তবে আব্দুর রহমানের পক্ষে দুপাক খেতেই বা আপত্তি কি? প্রথমটা সত্যি স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলুম, অথচ দিনের আলো যতই ম্লান হতে লাগল, ততই মনে হতে লাগল এই জংলি পাগমান শহরটা বড়ই নোংরা। দুনিয়া যত বাজে লোক জমায়েত হয়ে খামোখা হইহুল্লোড় করে, এর চেয়ে কাবুল ঢের ভালো। দেখি আব্দুর রহমানেরও ওই একই মত, অথচ এখানে 7 দিনের ছুটি কাটাবার জন্য সেই করেছিল চাপাচাপি। এখনও তার 3 দিন বাকি। সকালে দেখি আব্দুর রহমান বাক্স প্যাঁটরা গোছাতে আরম্ভ করেছে। মনস্থির করাতে সে ভারী ওস্তাদ। হিন্দুস্তানি সদাগররা দুঃখিত হলেন, বললেন কাবুলে আবার দেখা হবে। বাস, পাগমান ছাড়তেই মনে হলো সর্বনাশ, শবনম বানু যদি আবার পাগমানে ফিরে আসে। আর ভাবতে পারিনি রে বাবা। পুরাতন ভৃত্যকে ছেড়ে বাড়ি ফেরা পীড়াদায়ক হলেও সে সঙ্গে থাকলেই যে গৃহ মধুময় হয়ে ওঠে, তার কোনো প্রমাণ আমি পেলুম না। সেই নিরানন্দ নির্জন গৃহ, খান কয়েক বই, এগুলো প্রায় মুখস্থ হয়ে গিয়েছে। আচমকা একটা বুদ্ধি খেলল মাথায়। 1 দোর বন্ধ হলে 10 দোর খুলে যায়। বোবার এক মুখ বন্ধ হলে 10 আঙ্গুল তার ভাষা তর্জমা করে দেয়। আমার যদি সব দ্বার বন্ধ হয়ে গিয়ে মাত্র একটি খুলে যায়, তাই আমার পক্ষে যথেষ্ট। সে দ্বার দিয়ে বেরিয়ে আমি কোথায় পৌঁছব তার খবরও আমি জানতে চাইনি। দিগন্তের কাবার ছবি আমি দেখতে চাইনি। হে প্রভু, তুমি শুধু একটি কদম ওঠবার মতো আলো ফেলো। ফার্সি শিখব, যে ফার্সিকে এতদিন অবহেলা করেছি। তরুণরা এটা শুনে নিরাশ হবে। তারা ওই সময় স্বপ্ন দেখে অসম্ভব অসম্ভব বিষয়ের। প্রিয়ার ঘরে যদি আগুন লাগে, দমকলের লোকও তাকে বাঁচাবার জন্যে সাহসে বুক বেঁধে না এগোয়, সে তখন কিরকম লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়বে তাকে বাঁচাবার জন্য। ইংরেজকে খুন করে প্রিয়া ধরা পড়েছে, ফাঁসির জন্য তৈরি হয়ে সে সব দোষ আপন স্কন্ধে তুলে নিল। প্রিয়া জানতে পর্যন্ত পারলে না। প্রবীণরা এসব স্বপ্নের কথায় হাসেন, আমি হাসি নে। ধন্য হোক তাদের এ সুখ স্বপ্ন, মৃত্যুঞ্জয় হোক তাদের এ দুরাশা। এইগুলোই তো তপ্ত ভূতলোকে সরস শ্যামল করে রেখেছে। নন্দনকাননে যে হাসি মুখে নিয়ে শিশু কুসুম চয়নে তার শেষ রেশ, তার তুলনায় ফার্সি শেখা কিছুই নয়। বজ্র নির্ঘোষে ঝিঝির নুপুরু নিক্কণ। প্রবীণরা অবশ্য এটাকেই প্রশংসা করতেন। আজ যদি আমি শবনম বানুকে চিঠি লিখতে যাই, আমার ফার্সি কাঁচা, ফরাসি দরকচ্চা। বেরুলুম ফার্সি বইয়ের সন্ধানে কাবুলি বন্ধুদের বাড়িতে। তারা খুশি হবে। নিরপরাধ অকারণে বর্জিত প্রথমা প্রিয়ার সন্ধানে নির্গত প্রণয়ের নব অভিসার প্রিয়জন প্রসন্ন বদনে আশীর্বাদ করে। ফার্সিকে আমি অকারণে বর্জন করেছিলুম। এই বেরোনোর পিছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল না, এ কথা বলবো না। আজ কেন? সেদিনও আমার মাতৃভূমিতে ক্লাসিক্স অনাদৃত, অনুন্নত কাবুলে তা নয়। সেদিনও স্বয়ং মাইকেল যদি কলেজ স্ট্রিটে এসে নিজের বইয়ের সন্ধান করতেন, তবে সেগুলো বের করা হতো পেছনের গুদাম থেকে। তিনি তখন ইরানি কবির মতোই দুঃখ করে বলতে পারতেন, রাজসভাতে এসেছিলেম বসতে দিলে পিছে, সাগর জলে ময়লা ভাসে মুক্ত থাকে নিচে। মাইকেলের দুঃখ বেশি, পুস্তক সভাতেও তিনি পিছনে। এখানে হাফিজ, সাদিক, আলিম পয়লা সেলফে। কিছু বই কিনলুম, ধারের বইয়ে নাকি বিদ্যার্জন হয় না। ফেরার পথে কলেজের ছেলেদের সঙ্গে দেখা। তারা চেপে ধরলে কাবুল নদীতে সাঁতারে যেতে। মনে মনে বললুম, ওখানে যা জল, তা দিয়ে কাশিরাম দাসের জলের তিলকও ভালে কাটা যায় না। শেষটায় ঠিক হলো 3 দিন পর, ছুটির শেষ দিনে। তীব্র আবেগে ফল আসন্ন। 3 দিনেও অনেকখানি ফার্সি শেখা যায়।
3 দিন পরে সাঁতারে এসেছি। খানিকক্ষণ পরেই ছেলেরা আমার কথা ভুলে গিয়ে আপন আনন্দে মেতে উঠল। আমি আস্তে আস্তে ভাটির দিকে বুক জল ঠেলে ঠেলে, কখনো বা দুদিক থেকে নুয়ে পড়া গাছের পাতা চোখের সামনে থেকে হাত দিয়ে ঠেলে এগুতে লাগলুম। সামনে একটু গভীর জল। সাঁতার কেটে ডান পায়ে উঠে গাছের ঝোপে জিরোতে বসলুম। যত দমনথরি হোক, স্রোতের দিকে তাকিয়ে থাকতে সম্মোহন আছে। পেছন থেকে শুনি, এই যে। তাকিয়ে দেখি শবনম। এক লম্ফে জলে নামলাম। ভেবে নয়, চিন্তা করে নয়। সাপ দেখলে মানুষ যেরকম লাফ দেয়, আমার পরনে সাঁতারের কস্টিউম। কত যুগ যুগ সঞ্চিত প্রাচ্যভূমির এ সংস্কার। উঠে আসুন, উঠে আসুন, এক্ষুনি উঠে আসুন। কোনো উত্তর নেই। উঠবেন না? আচ্ছা, তবে দেখাচ্ছি বলি হ্যান্ডব্যাগ হাতড়াতে লাগলো। মেরেছে? না মারবে? পিস্তল খুঁজছে নাকি? কাতর কণ্ঠে বললে, দেখুন, আপনি মিন অ্যাডভেন্টেজ নেবেন না। আমার পিস্তলে গুলি নেই। একটু ভেবে বললে, ও বুঝেছি, পরনে কস্টিউম। তা উঠে আসুন, এই নিন আমার গায়ের ওড়না, এইটে জড়িয়ে বসবেন। এ তো আরও মারাত্মক। কাবুলিনী বেশে ওড়না শুধু অঙ্গাভরণ নহে, কিছুটা অঙ্গাবরণও বটে। ততক্ষণে আমার বেশ বিষয় সংস্কার কেটে গিয়েছে। তার চেয়েও যে প্রাচীন সংস্কার, সেইটে এসে সোনার বাঁশি বাজাতে আরম্ভ করেছে। সেই সংস্কারে সোহাগে বিশ্ব ব্রহ্মাণ্ড নক্ষত্রলোক আপন গতি খুঁজে পায়। আপনি আমাকে কি করে খুঁজে পেলেন? প্রথমটায় চুপ করে গেলুম। মিথ্যে উত্তর দিতে যে একেবারেই ইচ্ছে যায়নি এ কথা বলবো না। শবনম চুপ করে থাকতে পারে না, উত্তর না দিলে শাসায়। এবারে কিন্তু নীরব প্রতীক্ষায় বসে রইল। ভালোভাবেই বুঝে গেলুম এবারে সে উত্তর না নিয়ে ছাড়বে না। বললুম, আপনাকে আমি সবখানেই খুঁজছি। মুখ খুশিতে ভরে উঠল। হঠাৎ আবার আকাশের এক কোণে মেঘ দেখা দিল। শুধালে, আমাদের বাগানবাড়ি কাছেই, জানতেন? কেন জানি নে, বলতে ইচ্ছে হলো না যে। তাদের কাবুলের বাড়ি বাইরে থেকে যতটুকু দেখা যায়, তার সবটুকু ওর বানানেওয়ালা রাজমিস্ত্রির চেয়েও আমি বেশি জানি। বললুম, না। এবারে যেন তার কান্না পেল। বললে, ও বুঝেছি, সাঁতার কাটবার ফুর্তি করতে এসেছিলেন। এই এতদিনে আমার সত্যকার বাজল। আজ না হয় ঠাট্টা মশকরা, রঙ্গরসিকতা করে মনের গভীর আবেগ, তার গোপন ক্ষুধা, তার অসম্ভব অসম্ভব স্বপন চয়ন, তার বদ্ধ পাগলামি যতখানি পারি ঢেকে চেপে বলছি। কিন্তু তখন, হায়, এ হালকামি ছিল কোথায়? বললুম, দেখুন শবনম বানু, আমি বিদেশি। বিদেশে অনেক মনোবেদনা, তার উপর যখন মানুষ ভালোবাসে। সঙ্গে সঙ্গে নিঃসংকোচে শবনম তার হাত দিয়ে আমার মুখ চেপে ধরল। আমি ভয়ে লজ্জায় মারা গেলুম। ছি ছি, আমি কি করে এ কথাটা বলে ফেললুম? কোথা থেকে আমার এ সাহস এলো? কিন্তু আমি তো সাহসে বুক বেঁধে এ কথা বলিনি। এ তো নিজের থেকেই বেরিয়ে গিয়েছে। তার চেয়েও আশ্চর্য, শবনম আমার মুখের ওপর তার হাতের চাপও ছাড়ছে না। বলো না, বলো না। আমি ঠিক করেছিলুম ও কথাটা আমি আগে তোমাকে বলবো। দুজনাই অনেকক্ষণ চুপ। শবনমই প্রথম কথা বললে, আমি ভেবেছিলুম আমি প্রথম বলবো, আর তুমি আমাকে অবহেলা করবে। আমি অবাক হয়ে বললুম, সে কি? তাড়াতাড়ি বললে, থাক থাক, আজ এসব না, আরেকদিন এসব কথা হবে। আজ শুধু আনন্দের কথা বলো। সব প্রথম বলো, তুমি কখন আমাকে ভালোবাসলে? আমি বললুম, সে কি করে বলি, তুমি কখন বাসলে বলো? উৎসাহের সঙ্গে বললে, সে অতি সহজ। হোটেলের বারান্দায় যখন তোমাকে ডেকে পাঠালুম, তুমি যখন কোনো কথাই খুঁজে পাচ্ছিলে না, তখন। জানো না, ইস্পাহানি কবি সাইব কি বলেছেন? খমুশি হতে নাতি বুধ জুই আইও গওহররা, কি আজ গওয়াস দর দরিয়া নফস বিরুন নমিয়াত। গভীরে ডুবেছে যে জন, জানিবে মুক্তার সন্ধানে, বুদ্বুদ হয়ে তার প্রশ্বাস ওঠে না উপর পানে। আমি বললুম, এ কবি সত্যই জীবন দেখেছিলেন কাবুলে। এ কবি কিন্তু জন্মাতে পারত না। কেন? ডুব দেবার মতো জল এখানে কোথায়? সে কথা থাক, আমার কিন্তু ভারী দুঃখ হয়, তুমি আমার বয়েতের পাল্টা বয়েত দিতে পারো না বলে। আমি নিঃশ্বাস ফেলে বললুম, সে কি, আমার হয় না। চুপ, আবার ভুল করেছি। বলেছিলুম দুঃখের কথা তুলব না।
আমি কিন্তু জোর ফার্সি শিখতে আরম্ভ করেছি। কি আনন্দ! বাবার মজলিসে কত বিদেশি আসে, কেউ ভালো ফার্সি বলতে পারে না। তুমি শিখলে আমার গর্ব হবে। তুমি আমারই জন্য শিখছো, সে আমি জানি। তোমার মুখে তুমি বড় সুন্দর শোনায়। বাধা পড়ল কার যেন গলার আওয়াজ। তাড়াহুড়ো না করে আস্তে আস্তে বললে, এবার তুমি এসো, তোমাকে খোদার আমানতে দিলুম। আমি জলে নামতে নামতে বললুম, আর কিছু বলো। আমি তোমাকে ভালোবাসি। ঠেকেছিল মনোতরি খান প্রাণনাশার সংশয় চড়ায়, ভাষাহীন আশা পেয়ে আজ হর্ষে সে চলে পুনরায়। ছিল ঠেকে মনোতরি খান, চলিল সে কাহার ইঙ্গিতে? কে গো তুমি দুর্গেয় মহান, কে দেবতা এলে আজি চিতে? যে চারবাক ঈশ্বরে বিশ্বাস করতেন না, তিনি নাকি মঞ্জু ভাষার কাছ থেকে তার প্রেমের প্রতিদানের আশা পেয়ে একদিনের তরে ঈশ্বরে বিশ্বাস করেছিলেন। সেই একদিন শুধু জীবন চারবাক নত হয়েছিল নিজে চরণে। ধাতার প্রেমের কল্যাণে শুধু সেই একদিন, সে যে আনন্দের দিন, সে যে প্রত্যাশার। সত্যেন দত্তের কবিতা। আমি ছেলেবেলা থেকেই আল্লাহকে ভয় করতে শিখেছি। কৈশোরে কাব্যে পড়েছি তাকে নাকি ভালোবাসাও যায়। আর এই যৌবন প্রদেশে এক লহমায় তিনি যেন হঠাৎ এক নবরাজ প্রেমরাজ হয়ে আমাকে ডেকে তার সিংহাসনের পাশে বসালেন। শুধু তাই, ক্ষণে ক্ষণে আমার দিকে তাকিয়ে আমার প্রেম নিবেদনেরও প্রতীক্ষা করছেন। তার চোখেও যেন পাবো কি পাবো নার ভয়। আশ্চর্য, আশ্চর্য! জ্ঞানের অগম্য তুমি প্রেমের ভিখারি, দ্বারে দ্বারে মাগো প্রেম নয়নেতে বাড়ি। সব দ্বার ছেড়ে তিনি যেন একমাত্র আমারই দ্বারে এসেছেন। না, তিনি দ্বারে আসেননি। মৌলা প্রভু যখন আসেন, তখন তিনি ছপ্ফর ফোর করকে আতে হ্যায়, তিনি ছাদ ভেঙে আসেন। একটি কথা, দুটি চাউনি, তাতেই দেহের ক্ষুধা, হৃদয়ের তৃষ্ণা, মনের আকাঙ্ক্ষা সব ঘুচে যায়, সব পরিপূর্ণ হয়ে যায়। ঘরে ফিরে দেখি সেখানে ভ্রমর গুঞ্জন করছে। পূর্ণিমা চাঁদ উঠেছে, সঙ্গে সঙ্গে আবার রামধনু। তারই নিচে নিয়ে বয়ে যাচ্ছে আমার ছেলেবেলাকার নর্ম সখী গ্রামের ছোট্ট নদীটি, এবং সম্মুখে একগাদা শিউলি ফুল। সেই প্রথম সন্ধ্যায় শিউলি ফুল, শবনম শিউলি। আর না, আর না, থামো, থামো, আর আমার সইবে না। পরদিন সন্ধ্যার সময় যখন আরাম চেয়ারে শুয়ে শুয়ে ভানুমতি মন্ত্রণ দিয়ে সেই স্বপ্নকে সঞ্জীবিত করছি, এমন সময় ঘরে ঢুকলেন আপাতমস্তক ভারী কালো বোরকায় ঢাকা এক মহিলা। আমি ভালো করে উঠে দাঁড়াতে না দাঁড়াতেই বোরকা এক ঝটকায় সরে গেল। শবনম হাত দুখানি এগিয়ে দিলে, আমি ছুটে গিয়ে তার হাত দুখানি আপন হাতে তুলে নিলুম। তারপর কাবুলি ধরনের রাজা বাদশাহ গুরু মুশিদের হাত দুটি যেভাবে চুমো খাওয়া হয়, সেইভাবে চুমো খেলুম। বললে, হাঁটু গাঁড়ো। জো হুকুম। বলো, আমি সর্বহৃদয় দিয়ে সর্বকাল তোমার সেবা করব। আমি সর্বদেহ মন হৃদয় দিয়ে সেবা করব। খিলখিল করে হেসে উঠল। ভানুমতি মন্ত্র নিশ্চয়ই মাত্রাধিক করা হয়ে গিয়েছিল। সে মন্ত্রে ইন্দ্রজাল সৃষ্টি হয়। এ যে সত্যজাল না, সত্যের দৃঢ় ভূমি। মুখোমুখি দাঁড়িয়ে দু হাত দিয়ে আমার মাথার দুদিক চেপে ধরে হাসতে হাসতে বললে, আমি ভেবেছিলুম তুমি বিদ্রোহ ঘোষণা করে চিৎকার করে বলবে, না, তুমি আমার বশ্যতা স্বীকার করো। আমি বললুম, আমাদের বাউল গিয়েছেন, একটু বদলে বলছি, কোথায় আমার ছত্রদণ্ড, কোথায় সিংহাসন, প্রেমিকার পায়ের তলায় লুটায় জীবন। বেশ তো, তুমি ফার্সি শিখছ, আমি তাহলে বাংলা শিখব। সর্বনাশ, অমন কর্মটি করো না। কেন? 3 দিনে ধরে ফেলবে আমি কত কম বাংলা জানি। যেন আমার কথা শুনতে পাইনি, বললে, তুমি মুসাফির, কিন্তু ঘরটি সাজিয়েছ বেশ। ঘরের মাঝখানে দাঁড়িয়ে বেশ ঘুরে ঘুরে চতুর্দিক দেখলে। তারপর সোফাতে বসে বললে, এসো। আমি পাশে বসতে যেতেই বললে, না, চেয়ারটার সামনে টেনে এসে বসো। আমি একটু ক্ষুণ্ণ হলুম। বললে, মুখোমুখি হয়ে বসো, তোমার মুখ দেখব। তদ্দণ্ডেই মনটা খুশি হয়ে গেল। মানুষ কত সহজে ভুল মীমাংসায় পৌঁছয়। আমি কোনো কথা খুঁজে না পেয়ে বললুম, তুমি ওই তাম্বু মানে বোরকা পরো কেন? স্বচ্ছন্দে যেখানে খুশি আসা যাওয়া করা যায় বলে। আহাম্মক ইউরোপিয়ানরা ভাবে ওটা পুরুষের সৃষ্টি, মেয়েদের লুকিয়ে রাখবার জন্য।
আসলে ওটা মেয়েদেরই আবিষ্কার, আপন সুবিধের জন্য। আমি কিন্তু মাঝে মাঝে পড়ি, এদেশের পুরুষ এখনো মেয়েদের দিকে তাকাতে শেখেনি বলে হ্যাটের সামনে পর্দায় আর কতটুকু ঢাকা পড়ে। তারপর বললে, আচ্ছা বলো তো, তুমি পাগমান থেকে পালিয়ে এলে কেন? বললুম, আমি তো খবর পেলুম তুমি কাবুল চলে এসেছো। আমি তার পরদিনই পাগমান গিয়ে শুনি তুমি কাবুলে চলে এসেছো। আমি শুধালুম, আচ্ছা বলো তো, আমাদের বন্ধুত্ব এত তাড়াতাড়ি হলো কি করে? আজব বাত শুধালে। তবে কি বন্ধুত্ব হবে যখন আমার বয়স 60 আর তোমার বয়স 130? আমি শুধালুম, আমাদের বয়সী কি এতই তফাত? তোমার গম্ভীর গম্ভীর কথা শুনে মনে হয় তারও বেশি। আবার কখনো মনে হয় তুমি আমার চেয়ে অনেক ছোট। কিন্তু সেটা আসল উত্তর নয়। আসল উত্তর আরেক দিন বলবো। বলবে তো ঠিক? নিশ্চয়ই। আচ্ছা, এবারে তোমাকে একটা শেষ প্রশ্ন শুধাই। তুমি এত সাহস কোথায় পেলে? এই যে স্বচ্ছন্দে বলো কোনো কিছুর পরোয়া তুমি করো না, সোজা আমার বাড়িতে চলে এলে। তুমি আমাকে ভালোবাসো, আমি তোমার বাড়িতে আসবো না তো যাব কি গুলি বাকাওয়ালির পরিস্থানে? জানো, আমরা আসলে তুর্কি। আমাদের বাদশাহ আমানুল্লাহর গায়েও তুর্কি রক্ত আছে। আর তুর্কি রমণী কি জিনিস সেটা জানতেন আমানুল্লাহর বাপ শহীদ হবিবুল্লাহ। আমানুল্লাহর মায়ের প্যাঁচে তিনি পর্যন্ত হার মেনেছিলেন জানো। আমানুল্লাহ তো রাজা হওয়ার কথা ছিল না। কিছু কিছু শুনেছি। ভালো। গওহর শাদের নাম শুনেছ? ওই সুন্দর হিরাত শহরের 14 আনা সেই তুর্কি রমণীর তৈরি। তোমার আপন দেশে নূরজাহান বাদশাহ জাহাঙ্গীরকে চালাতো না? মমতাজ, আরও যেন কে কে। হারেমের ভেতরেই তুর্কি রমণী যে নল চালায়, সেটা কতদূর যায় তার খবর রাখে কটা লোক? তুমি অত ইতিহাস পড়লে কোথায়? আমি পড়িনি। আমি ইতিহাস, দর্শন, ভূগোল এসব পড়িনি। আমার আনন্দ শুধু কাব্যে। স্কুলে বাধ্য হয়ে তুর্কি রমণের ইতিহাস পড়তে হয়েছিল, তার থেকে বলছি। কিন্তু তাই বলে ভেবো না আমি আমার বেপরোয়া ভাব ইতিহাস থেকে পেলুম। আর জানো না কবি কামাল উদ্দিন কি বলেছেন? মরণের তরে 2টি দিন তুমি করো না কো কোনো ভয়, যেদিন মরণ আসে না সেদিন আসিবে সে নিশ্চয়। আমি বললুম, মৃত্যু ছাড়া অন্য বিপদও তো আছে। কি আশ্চর্য, মৃত্যুর ওষুধই যখন পাওয়া গেল তখন অন্য ব্যামোর ওষুধ মিলবে না? তোমার বিপদ, আমার বিপদ, আমাদের দুজনের মেলানো বিপদ, তার দাওয়াই আমার কাছে আছে, কিন্তু বলবো না। কেন? ওষুধের রসায়ন অর্থাৎ প্রেসক্রিপশন জানাজানি হয়ে গেলে রোগী সারে না, হেকিমদের বিশ্বাস। তারপর সোফার কুশনগুলো জড়ো করে বালিশ বানিয়ে শুয়ে পড়ে বললে, তুমি পাশে এসে বসো। একপাশে একটু জায়গা করে দিয়ে বললে, এ কথা কেন তোলো? এখন বলো, তুমি আমায় কোথায় কোথায় খুঁজলে? আমার শুনতে বড় ভালো লাগে। আমি বললুম, শবনম বানু। হুম, হলো। কি? শবনম শিউলি। এ নামে কত মধু ধরে, তাই বুঝি জপিতে জপিতে নাম অবশ হইল তনু। কবার জপেছিল? শবনম বললে, উত্তর দাও। তোমাকে আমি সবখানে খুঁজেছি। এতক্ষণ সে সিলোয়ার পরা ডান পা হাঁটুর উপর তুলে দিয়ে মোজাবিহীন ধবধবে ডান পায়ের বুড়ো আঙুল আর তার পরের আঙুল নিয়ে খেলা করছিল। কখনো বা ওড়নাখানি বাঁ হাত দিয়ে তুলে ধরে ডান হাত দিয়ে তার খুঁট পাকাচ্ছিল। ধর্মর করে শটান উঠে বসে বললে, হ্যাঁ হ্যাঁ, নদী পাড়ে বলেছিলে, আমি তখন অর্থ বুঝিনি। এখন কবি জামি বুঝিয়ে দিয়েছেন, এক্ষুনি বলছি। কিন্তু তার আগে বলো, খোঁজার সময় যে কোনো মেয়ে আসতে দেখলেই ভাবতে আমি আসছি না? শোনো তবে। আতুর হিয়ার নিধারা চোখে অহরহ তুমি স্বামী, দূর হতে দেখি যে কেহ আসিছে তুমি এলে ভাবি আমি। মূর্খ দাঁড়ায়ে আছিল সেখানে শুধালো রাসবেলে, কহিলেন জামি, বলিব তো আমি তুমি এসেছ হেলে। প্রথমটায় আমি ঠিক বুঝতে পারিনি। ভক্ত সাধকজন হঠাৎ একটা লোককে আপন গা বাঁচিয়ে গাধা বানিয়ে দেবেন, এতখানি রসবোধ তাদের কাছে আশা করে কে? সে কথা বলতে শবনম বললে, বহু কাবুলিকে 8 ঘন্টা ধরে বোঝাতে হয়। আমি বললুম, আমার একটা কথা মনে পড়েছে। সাবাস বলে জানু পেতে বসে ডান কনুই হাঁটুর উপর, হাত গালের ওপর রেখে কাত হয়ে চোখ বন্ধ করে বললে, বলো। মজনু শেষ প্রাণ নিঃশ্বাস করে লীন ধরা তলে, সেই নিঃশ্বাস ঘূর্ণির রূপে লাইলিকে খুঁজে চলে।
বুঝেছি, কিন্তু আরও বুঝিয়ে বলো। আমি বললুম, মজনু যখনই শুনত তার প্রিয়া লাইলিকে নজদ মরুভূমির উপর দিয়ে উটে করে সরানো হচ্ছে, সে তখন পাগলের মতো এই উট সে উটের কাছে গিয়ে খুঁজত কোন মহমিলে উটের হাওদা লাইলি আছে। মজনু মরে গেছেন কত শতাব্দী হলো, কিন্তু এখনও তার জীবিতাবস্থায় প্রতিটি দীর্ঘশ্বাস মরুভূমির ছোট ছোট ঘূর্ণিবায়ু হয়ে লাইলির মহমিল খুঁজছে। তুমি বুঝি কখনো মরুভূমি দেখনি? ছোট ছোট ঘূর্ণিবায়ু অল্প অল্প ধুলি উড়িয়ে এদিকে ধায়, ওদিকে ছোটে, সেদিকে খোঁজে। না, কিন্তু মানুষের কল্পনা কতদূর পর্যন্ত যেতে পারে তাই দেখে অবাক মানছি। উর্দুটা বলো। मजनू के दम की रौनक मुद्दत हुई सिधारे अब कोऊ नजद के बगले महमिल के ढूंढते हुई। এর ৬টা শব্দ ফার্সি। শবনম বুঝে গেল, বললে, অতি চমৎকার দোহা। আমি একটু কিন্তু কিন্তু করে বললুম, বড্ড বেশি ঠাস বুনট, আমার বুঝতে বেশ কষ্ট হয়েছিল। বললে, তারপর তুমি একে শুধালে শবনম বানু কোথায় থাকে? ওকে শুধালে সে কখন বেড়াতে বেরোয়? ভাবলে কেউই তোমার গোপন খবর জানে না। আমি কি এতই আহাম্মক? আমার ডান হাতে হাত বুলাতে বুলাতে বললে, শোনো দিলিমান, আমার দিল, মূর্খই হও আর সোক্রাইট অর্থাৎ সক্রেটিস হও, প্রেম কেউ লুকিয়ে রাখতে পারে না। শোনো, দিল গুমান দর্দ কি পুশিদে আস্থ রাই ইশ করা সমরা ফানুষ পন দর্দ কি পিনহান করেঙ্গে আস্থ। সরল হৃদয় মনে করে প্রেম লুকায়ে রাখিতে পারে, কাচের ফানুষ মনে মনে ভাবে লুকায়াছে শিখাটারে। কে পারে? কেউ পারে না। আজ না হয় কাল ধরা পড়বেই। আমি পারি? এই তো তুমি যে আমার নেবুটি দিয়েছিলে, আমি সেটি নখ দিয়ে অল্প অল্প ঠোনা দিয়ে শুকছিলুম। হঠাৎ বাবা এসে শুধলেন, নেবু যে কোথায় পেলে? আমি বললুম, হোটেলে চা খেতে গিয়েছিলুম। বাবা জানতেন, সেখানে জুটল? আমার মুখ যে তখন লাল হয়ে যায়নি কি করে বলবো। আব্বা বললেন যে তিনিও লাঞ্চে একটা পেয়েছিলেন। কে দিলে, কি করে পেলে কিছু শুধালেন না। তিনিও একদিন জানবেন। তখন তোমাকে ভাবতে হবে না, তুমি তো বিদেশী। আমার, শুধু আমার আপন দেশী। তোমার ভাবনা ভাববো আমি। বলেছি তো আমার কাছে ওষুধ আছে। ওসব কথা ছাড়ো, একটা কবিতা বলো। আমাদের কথার সঙ্গে খাপ খাক আর নাই খাক। আমি বললুম, খাপ খাইয়েই বলছি। তোমার মুখ লাল হওয়ার সঙ্গে তার মিল আছে। আবার কাঁচের চিমনি যে গর্ব করে সে প্রদীপের আলো লুকিয়েছে, তার সঙ্গেও মিল আছে। তবে এটা সংস্কৃতে এবং শ্লোকটার ভাবার্থ শুধু আমার মনে আছে। শুধাইনু হে নবীনা, ভালোবাসো মোরে কিনা। রাঙা হলো তার মুখখানি, প্রেম ছিল হৃদে ঢাকা। তাই যবে হয় আঁকা, আকাশেতে লাল রং জানি, পাহাড়ের আড়ালেতে সবিতা নিশ্চয়ই ভাতে, রক্তাকাশ তাই ন্যায় মানি। শবনম বললে, আবার বলো। বললুম। শবনম বললে, এটি অতুলনীয়। বিশেষ করে প্রেমের সঙ্গে সূর্যেরই শুধু তুলনা হয়। আকাশ আর মুখ এক। ঘড়ি ঘড়ি রং বদলায়, সূর্য চিরন্তন। প্রেম সূর্য একবার দেখা দিলে আর কোনো ভাবনা নেই। আমি বললুম, তোমার বেলা একটা নেবুতেই মুখ লাল হয়ে গেল, প্রেম হলে কি হতো? বিরক্তির ভান করে বললে, কি বললে? প্রেম নেই? আমিও বেদনার ভান করে বললুম, তুমি তো বললে নিবিড় ভুতর টক। ও, আমি বলেছিলুম? আঙুরগুলো টক সেই অর্থে। তোমাকে পাবো না ভয়ে শেয়ালের মতো মনকে বোঝাচ্ছিলুম। তোমার সঙ্গে কথায় পারাভার। তবে আরেকটা ফরিয়াদ জানাই। গভীর মনোযোগ সহকারে অত্যন্ত দোষীর মতো চেহারা করে বললে, আদেশ করো। আমি বললুম, আমার উচ্চারণে ঠাকুরমার সিন্দুকের গন্ধ। খলখল করে হেসে উঠল। আচ্ছা পাগল তো, সার্থক নাম রেখেছিলেন তোমার আব্বাজানের মুর্শিদ। ওরে, মজনুন সেই ভালো। জানেমান বলছিল। বাধা দিয়ে বললুম, সে আবার কে? দুষ্টু মেয়ে, বুঝে ফেলেছে। ভুরু কুঁচকে শুধালে, হিংসে হচ্ছে? আমি বললুম, হ্যাঁ। আনন্দে আলিঙ্গন করতে গিয়ে যেন নিজেকে ঠেকালে। হাসিতে খুশিতে কান্নাতে মেশানো গলায় বললে, বাঁচালে, আমাকে বাঁচালে। অবাক হয়ে শুধালুম, মানে? বাঁচালে, বাঁচালে। গুণীজ্ঞানীরা বলেন, প্রিয়জনের মঙ্গলের জন্য তাকে যোগ্যতর ব্যক্তির হাতে তুলে দেবে, আত্মবিসর্জন করে নিজেকে মিলিয়ে দেবে। মানি নে, মানি নে, আমি একদম মানি নে।
আর যদি গওহর সাদ কিংবা নূরজাহান তোমাকে ভালোবেসে পেতে চান। আমি বললুম, সাবাস। কি বললে? সাবাস? দেখাচ্ছি। প্রথম মারব ওদের। তখন যদি সাবাস বলো তবে বেঁচে গেলে। না হয় তোমাকে মেরে থেঁতলে পিষে স্বামী কাবাব বানাবো। নিদেন পক্ষে শিখ। হ্যান্ডব্যাগ খুলে পিস্তল দেখালে। আমি বললুম, ওতে বুলেট থাকে না। সেদিনও ছিল। জানেমান কে? আমার জিগরের টুকরো, কলিজার আধা, দিলের খুন, চোখের রোশনাই, জানের মালিক, আমার জ্যাঠামুনি। তোমার কাছে সিগারেট আছে? দাও তো। শুধোবেন না? কোথায় পেলে? উনি সব জানেন। তুমি বলেছ? না। আরও কিছুক্ষণ বসি। সিনেমার লাইট নিভে গিয়েছিল বলে শো শেষ হতে দেরি হলো। আমাকে বলতে হবে না। জ্যাঠামুনি? তিনি বলেন, সিনেমায় কেন যাও বাছা? সিনেমা তো জীবনই দেখায়। তার চেয়ে জীবনটাকে সিনেমার মতো দেখতে শেখো। অনেক হাঙ্গামা হুজ্জত থেকে বেঁচে যাবে। তারপর বললে, এবারে তুমি চুপ করো, আমি একটু দেখে নিই, ভেবে নিই। লম্বা হয়ে শুয়ে পড়ে খানিকক্ষণ বড় চোখ আরও বড় করে সামনের দিকে তাকিয়ে রইল। তারপর চোখ বন্ধ করল। একবার শুধু বললে, বলো তো। না, থাক। তারপর অনেকক্ষণ একেবারে নিশ্চল নিথর বললে, আমার পেয়ালা একেবারে পরিপূর্ণ করে ভরে দিয়েছেন করুণাময়। এই তোমার ঘর। তুমি পাশে বসে। এর বেশি কি বলবো? নিঃশ্বাসে নিঃশ্বাসে আমি সব কিছু শুষে নিয়েছি। এই প্রথম দেখলুম শবনম কোনো কবির কবিতা দিয়ে আপন ভাব প্রকাশ করল না। কোন কবিতা পারত? উঠি। আমি বললুম, আবার কবে দেখা হবে? এবারেও ভুলতে বসেছিলুম সুধাতে। আনন্দের সময় মানুষ দুঃখের দিনে সব সম্বল সঞ্চয় করতে ভুলে যায়। আসলে তা নয়। পরিপূর্ণতা যদি ভবিষ্যৎ দৈন্যের কথা স্মরণ করতে পারে, তবে সে পরিপূর্ণ হলো কই? বললে, তুমি শুধু এইটুকু বিশ্বাস করো, তোমাকে দেখবার জন্য আমার যে ব্যাকুলতা, তুমি কখনো সেটা ছাড়িয়ে যেতে পারবে না। আমি বিশ্বাস করি না। দয়া করে করো। শান্তি পাবার ওই একমাত্র পথ। না হলে পাগলের মতো ছুটাছুটি করবে। আর দেখো, তুমি যদি আমার কথাটা বিশ্বাস করো, তবে যদি কখনো আমার শক্তি ক্ষয় হয়, তবে তখন আমি বিশ্বাস করব যে আমাকে পাবার জন্য তোমার যে ব্যাকুলতা, সেটা আমি ছাড়িয়ে যেতে পারবো না। তখন আমি পাব শান্তি। দোরের কাছে এসে শেষ কথা বললে, আমার বিরহে তুমি অভ্যস্ত হয়ে যেও না, ওইটুকুতেই আমার চলবে।